শুরুতে জানিয়ে দেব রাফায় 4 ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 7। জানিয়ে দেব ফিলিস্তিন নিয়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জর্দান। এদিকে ককেশাস পর্বতে রুশ বোমারু বিমান বিধ্বস্ত। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির চুক্তি বিলম্বের জন্য হামাসকে দায়ী করলেন ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দেব জাতীয় মুদ্রায় লেনদেনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে ব্রিক্স, দাবি রাশিয়ার, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। রাফায় 4 ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 17। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে সোমবার গাজার লড়াই তাদের 4 সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে একটি ভবনে বিস্ফোরণে এই 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও। তারা সকলেই গিবাতি ব্রিগেডের ইউনিটের দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে নিহত 4 সেনা ছাড়াও আরও 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদের মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের স্থল অভিযানে নিহত সেনাদের সংখ্যা 299 জনে দাঁড়িয়েছে। আইডিএফের এক প্রাথমিক তদন্ত অনুসারে ইসরায়েলি সৈন্যরা রাফার এর সাবৌরা পাড়ায় একটি সন্দেহজনক বাড়ির ভেতরে বিস্ফোরক নিক্ষেপ করে। এতে তাৎক্ষণিক কোনো বিস্ফোরণ না হওয়ায় সেখানে সেনারা প্রবেশ করে। 2 জন সেনা 3তলা বিল্ডিংয়ের প্রবেশ করার সাথে সাথে এটি বিস্ফোরিত হয় এবং এর কিছু অংশ সৈন্যদের উপর ভেঙে পড়ে। বাড়িটির ভেতরে আইডিএফের পরে একটি টানেল খুঁজে পায়। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে এটা ইঙ্গিত করে ভবনটিতে সম্ভবত হামাস সদস্যরা থাকত। ওই ঘটনা নিয়ে হামাস এখনো কোনো তথ্য দেয়নি। এদিকে ফিলিস্তিন নিয়ে সম্মেলনের আয়োজন করছে জর্দান। অবরুদ্ধ গাজায় 8 মাসেরও বেশি সময় ধরে চলা গাজার ধ্বংসাত্মক ইসরায়েলি হত্যাযজ্ঞ সহ্য করা ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক প্রতিক্রিয়া নিয়ে একটি সমিটের আয়োজন করেছে জর্দান। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জর্দানের রাজকীয় আদালত রয়্যাল কোর্ট জানিয়েছে গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বাড়ানোর উপায় নির্ধারণের নেতৃবৃন্দ ও সহায়তা কর্মকর্তাদের সমিটের মাধ্যমে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। মৃত সাগর উপকূলে জাতিসংঘ, জর্দান ও মিশরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অংশগ্রহণ করবেন। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সম্মেলন দ্রুত পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে এবং গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত ও সমন্বিত প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি চাওয়া হবে। এদিকে ককেশাস পর্বতে রুশ বোমারু বিমান বিধ্বস্ত। রাশিয়ার অত্যাধুনিক এক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটির আরোহী কতজন ছিল তা এখনও জানা যায়নি। অত্যাধুনিক সুখোই ইউএস-34 ফাইটার জেট সোভিয়েত আমলের উৎপত্তিগত রাশিয়ান আল ওয়েদার সুপারসনিক মিডিয়াম রেঞ্জ ফাইটার বোমারু বিমান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ককেশাস পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয় রাশিয়ান SU-34 বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে। এর ক্রুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRA দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে নর্থ ওসেটিয়া আলানিয়া প্রজাতন্ত্রের পাহাড়ি এলাকায় রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি US-35 যুদ্ধবিমান নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বিমানটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে, ফলে বিধ্বস্ত স্থলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটিতে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি বিলম্বের জন্য হামাসকে দায়ী করছে অ্যান্টনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে সম্ভাব্য একটি যুদ্ধবিরতির সমঝোতার বিলম্বের জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে দায়ী করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার কায়রোতে তিনি বলেছেন একমাত্র হামাস প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে সম্মতি দেয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে হামাস ইসরায়েলকে চাপ দিতে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। সোমবার কায়রোতে তিনি মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি ইসরায়েল সফর করবেন। সেখানে তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। মিশর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের ব্লিংকেন বলেছেন মধ্যপ্রাচ্যের সরকার ও জনগণের প্রতি আমার বার্তা হলো আপনারা যদি যুদ্ধবিরতি চান তাহলে হামাস সম্মতি দিতে চাপ দিন।
তিনি আরও বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ অবসান চাইলে হামাসকে রাজি হতে চাপ দিন। আপনারা যদি সব জিম্মি মুক্তি চান তাহলে হামাসকে হ্যাঁ বলতে চাপ দিন। আপনারা যদি ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দীর্ঘমেয়াদে শাস্তি ও সুরক্ষা দিতে চান তাহলে হামাসকে রাজি হতে চাপ দিন। ব্লিংকেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র এক নেতা সামি আবু জহুরি বলেছেন, ব্লিংকেনের মন্তব্য ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের একটি প্রমাণ। গাজায় যে নিধনযজ্ঞ চালাচ্ছে দখলদাররা তা আড়াল করছে এই মন্তব্য। 31শে মে মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রস্তাবের পর এই সফরে আসছেন অ্যান্টনি ব্লিংকেন। বাইডেনের পরিকল্পনায় 3 ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে গাজায় স্থায়ীভাবে সংঘাত বন্ধের লক্ষ্যে এবং ইসরায়েলি জিম্মিদের ফিলিস্তিনের কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন রয়েছে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগের ঘোষণার পর ইসরায়েল সফর করবেন অ্যান্টনি ব্লিংকেন। বেনি গান্তজ রবিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগে নেতানিয়াহু জোট সরকারের কোনো হুমকি নয়, তবে এতে নেতানিয়াহু আরও বেশি কট্টরপন্থীদের উপর নির্ভর করতে হবে। অতীতে ইসরায়েলের সফরে গান্তজের সঙ্গে বৈঠক করেছিলেন অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, সফরে অংশীদারদের সঙ্গে যুদ্ধবিরতির একটি সমঝোতায় পৌঁছানো এবং সব জিম্মির মুক্তি নিশ্চিত করতে আলোচনা করবেন। এবার জাতীয় মুদ্রায় লেনদেনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করছে ব্রিক্স, দাবি রাশিয়ার। উদীয়মান জাতীয় অর্থনীতির জোট ব্রিক্স একটি প্ল্যাটফর্ম তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে, যার মাধ্যমে এর সদস্য দেশগুলো জাতীয় মুদ্রায় লেনদেন পরিচালনা করতে পারবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার এই কথা বলেছেন। রাশিয়ার অর্থনৈতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বক্তৃতাকালে ল্যাভরভ বলেছেন, ব্রিক্স গত বছর জোহান্সবার্গে অনুষ্ঠিত সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক তহবিলের ব্যবস্থার উন্নতির জন্য। পারস্পরিক বাণিজ্যে জাতীয় মুদ্রার নিষ্পত্তির জন্য এটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। তিনি আরও জানান, সাম্প্রতিক অভূতপূর্ব সম্প্রসারণের মধ্য দিয়ে ব্রিক্সের জোট অংশীদারদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার কাঠামো সমন্বয় করতে চাইছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এজেন্ডা ব্যাপক। এটি এমন একটি বিষয় অন্তর্ভুক্ত করে যা ন্যায্য ভিত্তিতে ভবিষ্যৎ বিশ্বকে সরাসরি প্রভাবিত করবে। এই মাসের শুরুর দিকে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলিয়ানসন জানান, ব্রিক্স অর্থমন্ত্রীরা আর্থিক লেনদেনের সুবিধার্থে একটি সাধারণ ব্লকচেইন ভিত্তিক সিস্টেম চালু করার সম্ভাবনা মূল্যায়ন করেছে। জানুয়ারিতে রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এলভিরা নাভিলিনা বলেন, ব্রিক্সের সহযোগী দেশগুলোর সঙ্গে জাতীয় মুদ্রায় রাশিয়ান লেনদেনের অংশ বেড়ে 85% হয়েছে, যার 2 বছর আগে ছিল 26%। ব্রিক্স মূলত রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। তবে ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত 2024 সালের প্রথম দিকে জোটটিতে যোগদান করে। সৌদি আরব 2023 সালের ফোরামে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পায় এবং তাদের আগ্রহের বিষয়টি নিশ্চিত করে।